রেডিও অরের অনুষ্ঠানে আজকের পর্ব শুরু হচ্ছে একটি আধুনিক গান দিয়ে। শিল্পী চন্দ্রানী চট্টোপাধ্যায়। গানটির কথা জয়দীপ ঘোষ, যন্ত্রানুষঙ্গ মনোতোষ দেখরিয়া। যখন রূপকথার গল্প পড়ে, পুরনো দিন জড়ায় তখন হাওয়ায় তোর গন্ধ পড়ে। ফেরার সে মনের পাখি ভিড়ল ফিরে যাওয়ার দলে, তবু আজ তুই আছিস ছুঁয়ে স্বপ্ন ঠোঁটে গালে। সেজে যায় না তো ভোলা কিছুতে, সেদিন 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 অচিন পাখির গল্প শুনি আমার আধো ঘুমে, তোর ছবি আঁকতে শেখায় স্বপ্ন ছুঁয়ে। অচিন পাখির গল্প শুনি আমার আধো ঘুমে, তোর ছবি শেখায় স্বপ্ন ছুঁয়ে। যদি তোকে দেখতে না পাই, চোখ খুলি না ভুলে, সেদিন তুই জড়িয়েছিলি আমার ভেজা চুলে। সেই দিন সেজে যায় না তো ভোলা কিছুতে, সেদিন 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 তোরি আকাশ বাঁধা আছে কালো দুই চোখে, আমি মেঘে স্বপ্ন সাজাই আমার পথের পাখি। তোরি আকাশ বাঁধা আছে কালো দুই চোখে, আমি মেঘের স্বপ্ন সাজাই আমার পথের পাখি। ক্লান্ত এই শহর শেষে মেঘ পিয়নের বাসা, সেদিন স্বপ্ন চিঠি তোর চোখের ভাষা। সেদিন সেজে যায় না তো ভোলা কিছুতে, সেদিন 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 সেদিন
আজকের নাটক ঢেউ আসে যায়। লেখিকা সুরশ্রী ঘোষ সাহা, অভিনয় ভাস্কর ভট্টাচার্য ও পিউ চক্রবর্তী। আচ্ছা, ওই দূরের পাহাড়টার বয়স কত হবে বলুন তো? আমাকে বলছেন? হ্যাঁ, এখানে তো শুধু আপনি আর আমি আছি। কে বলল শুধু আমি আর আপনি আছি? চারিদিকে এত পাহাড়, গাছ, ফুল, পাখি। কিন্তু ঋষভের এই বেঞ্চে এত ভোরে তো শুধু আমি আর আপনি বসে আছি, তাই না? বাই দ্য ওয়ে, এখানে বেড়াতে কি একাই আসা হয়েছে নাকি বাকিরা? আপনি একা বলতে কি বোঝেন? দেখুন, ভিড়ের মধ্যেও যে মানুষ একা থাকতে পারে তা বুঝি। আমরা সবাই জীবনের একটা না একটা সময় ভীষণ একা, জানেন তো? আপনি তো কোনো দার্শনিক মনে হচ্ছে। আসলে কতকাল একা একা ঘুরে বেড়াচ্ছি। এভাবে নির্জন পাহাড়ে কোনো অল্প বয়সী সুন্দরী মহিলাকে একা বসে পাহাড়ের সাথে কথা বলতে আমি কখনো দেখিনি। এটা তো জনবহুল দার্জিলিংয়ের ম্যাল নয়, তাহলে অন্য কথা ছিল। প্রশ্ন করছেন ঠিকই, কিন্তু আপনিও জানেন আমি একা নই। এ কথা কি বললাম? হ্যাঁ, এইমাত্র বললেন তো আমি পাহাড়ের সাথে কথা বলছি। তাহলে আর একা কোথায় হলাম? সাথে তো আছে কেউ। তবে অন্য কথাটা ঠিক বলেননি। কোন কথাটা? মাথায় টুপি, মুখে মাস্ক পরা একটা মানুষকে দেখে কিভাবে জানলেন আমি অল্প বয়সী আর তার উপর সুন্দরী? সেটা বোঝা যায়। নিজের বুঝতে পারার উপর এতখানি আত্মপ্রত্যয় কিন্তু ভালো নয়। আচ্ছা, আর কি কি ভালো নয় শুনি? আর ভালো নয় কথা বলতে বলতে সুন্দর ভোরের আলো ফোটার মুহূর্তটার নীরবতা ভঙ্গ করা। আপনি শুধু দার্শনিকই নন দেখছি, সাহিত্যিকও মনে হচ্ছে। এতক্ষণ আড়ালে লুকিয়ে থাকা সূর্যটা হঠাৎ দুষ্টু ছেলের মতন কোত্থেকে এক মুঠো ভরে লালচে আবির ছড়িয়ে দেয় কাঞ্চনজঙ্ঘার ফর্সা মুখে। কাঞ্চনজঙ্ঘার লজ্জায় রাঙা মুখের ওই আলোটা গোটা আকাশে ছড়িয়ে পড়তে থাকে। আলো এসে পড়ে নীলিমার খোলা চোখ দুটোতে। নীলিমা পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের দিকে, আর নীলিমার দিকে তাকিয়ে থাকে উপল। উপল খুব কথা বলতে ভালোবাসে, ভালোবাসে মানুষের ভিতর থেকে কথা বের করে আনতে। পেশাটাও কথা বলার। একটা অনামী পত্রিকার সাংবাদিক সে। কখনো ছুটি ছাটায়, কখনো কাজের জন্য একা একাই বেরিয়ে পড়ে। কখনো সমুদ্র, কখনো পাহাড়, কখনো দূরের কোনো লোকালয়ে। ঋষভ এই নিয়ে দুবার আসা হলো। আগের দিনই পুবালি হোমস্টেতে এসে উঠেছে। তখনই চোখে পড়েছে কোণের শেষ ঘর থেকে পাশে বসে থাকা মানুষটা চুড়িদারের ওপর শাল জড়িয়ে নিচের কিচেন লাগোয়া ডাইনিং রুমে খেতে ঢুকল। কৌতূহলী উপল বারান্দার শেষ পর্যন্ত হেঁটে গিয়ে দেখে এসেছে, না, ওই মহিলা একাই দরজার বাইরে থেকে লক করে বেরিয়েছে, অর্থাৎ ভেতরে কেউ নেই। তখনই মনে প্রশ্ন জাগে, মহিলা একা একা বেড়াতে এসেছে? এখন তো অফ সিজন, পাহাড় তো একেবারে নির্জন।
ভোরে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যখন হাঁটতে বেরোয়, দেখে অন্ধকার গায়ে মেখে একজন ছায়া মানুষ বসে আছে ওই দূরের বেঞ্চটায়। কিছুটা এগিয়ে বুঝতে অসুবিধা হয় না ছায়া নয়, প্রকৃত মানুষটা কে। সেই বেঞ্চটারই অপর প্রান্তে এসে বসল উপল। তারপর যে আলাপ করতে শুরু করলো। আপনি কিন্তু আমার প্রশ্নটার উত্তর দিলেন না। কোন প্রশ্নটার বলুন তো? আপনি তো অনেকগুলো প্রশ্ন করেছেন। ওই আপনি কি একাই বেড়াতে বেরিয়েছেন? নীলিমা ঘাড় নাড়ে। আচ্ছা, আপনার ভয় করছে না? কাকে? আপনাকে? না, আমাকে ভয় পাচ্ছেন না সেটা আমি জানি। ভয় পেলে এই সময়টুকুও বসে থাকতেন না, উঠে চলে যেতেন। একলা মেয়ে মানুষের তো অনেক কিছুতেই ভয় থাকা উচিত। এই নির্জন পরিবেশ, পাহাড়ি অচেনা মানুষ, বন্য সাপদ। পাহাড়ি মানুষরা শহুরে মানুষের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য ও বিশ্বাসী, জানেন তো? হ্যাঁ, তা জানি। তাদের সহজ সরল অভাবের জীবন পর্যটকদের ভগবান বলে মনে করে তারা। এমন সুউচ্চ পাহাড়ে থাকতে থাকতে তাদের মনটাও পর্বত সমান বড় হয়ে যায়। আর যাই হোক, মানুষের ক্ষতি তারা করে না। ভয় আমার অন্য কাউকে নয়, বুঝলেন? ভয় নিজেকে। কখন যে কি করে বসি ওই নিজের খাতটা কি সুন্দর দেখাচ্ছে না? নীলিমা হঠাৎ উঠে পড়ে ওই খাদের ধার ঘেঁষে দাঁড়ায়। কি ম্যাডাম, কি ম্যাডাম, কি করছেন? আরে পড়ে যাবেন তো, পড়ে যাবেন। উপল উঠে আসে পাশে। আপনি এত বিরক্তি করে মানুষ কেন বলুন তো? এতক্ষণ কথা বলে বলে আমার মাথা খাচ্ছিলেন, এখন আমার পাশ থেকে সরে যাচ্ছেন না কেন? হ্যাঁ? নীলিমা গভীর অতল খাদের দিকে তাকিয়ে বিড়বিড় করতে থাকে। অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে যায় অলকানন্দা জলে। ম্যাডাম, ম্যাডাম, কাব্য পরে করবেন, প্লিজ প্লিজ সরে দাঁড়ান ম্যাডাম, প্লিজ সরে দাঁড়ান। নীলিমা শোনে না। সে পাটা আরো এগিয়ে আরো অনেকটা খাদের প্রান্তে এগিয়ে যায়। আর তখনই পিছন থেকে উপল নীলিমার হাত ধরে নিজের দিকে হ্যাঁচকা টান মারে। নীলিমা নিজেকে সামলাতে না পেরে উপলের গায়ের ওপর এসে পড়ে। নিজেকে সামলে নিয়ে উপল নীলিমাকে ধরে বেঞ্চটাতে বসায়। নীলিমা নিজের চোখের জল লুকোনোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু পারে না। উপল বুঝতে পেরে সামনে থেকে সরে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে থেকে একটা সিগারেট ধরায়। দুপুরে লাঞ্চের শেষে উপল এসে নীলিমার দরজায় আওয়াজ দেয়। একটা জ্যাকেট আর জিন্স পরে নীলিমা দরজা খোলে। চলুন, চারপাশটা একটু হেঁটে দেখে আসি। কি যাবেন তো, নাকি ঘুমোবার প্ল্যান করছিলেন? পাহাড়ে আলো থাকাকালীন ঘুমিয়ে সময় নষ্ট করতে চাই না, চলুন। পাশাপাশি হাঁটতে হাঁটতে তারা একটা বুদ্ধ মনস্ট্রির কাছে গিয়ে দাঁড়ায়। পতাকাগুলো পথ করে হাওয়ায় উঠছে। নীলিমা একটা ধাবির উপর উঠে বসে, তারপর উপলকেও ডাকে। আপনিও বসুন, অনেকটা পথ হেঁটে এসেছেন। আমার তো ভালোই কষ্ট হচ্ছে। পাহাড়ে হাঁটা আর সমতলে হাঁটা যে এক নয়, এখন বুঝতে পারছি। আচ্ছা, এই যে ছোট ছোট পতাকাগুলো উঠছে, ওদের নাম জানেন? উপল সেদিকেই তাকিয়েছিল, বলে ওঠে, বৌদ্ধ ভাষায় বলে দর্চ।
ও আচ্ছা, হ্যাঁ, একটা কথা মনে হচ্ছে। সকাল থেকে আপনি আমার সাথে কত কথা বললেন, অথচ এখনো আপনার নামটা জানা হয়নি, আর আমার নামটাও আপনি জিজ্ঞাসা করেননি। উপল হাসে, তারপর থেমে থেমে বলে, আপনি যা কাণ্ড করতে যাচ্ছিলেন তারপর থেকে খানিকটা ঘাবড়েই আছি বলতে পারেন। বলুন, শুনি আপনার কথা। আমার নাম নীলিমা ব্যানার্জি। ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি, তবে লেখালেখি করতে ভালোবাসি। লেখালেখি বলতে তো, আরে আরে, আপনি সত্যি সত্যি সাহিত্যিক নাকি? ও মাই গুডনেস! হ্যাঁ, বলতে পারেন কিছুটা, তবে আপাতত লিটল ম্যাগাজিনে লিখি, বড় পত্রিকায় ঠাঁই পাইনি। জানেন তো, যারা লেখালেখি করে তারা খুব আবেগপ্রবণ হয়। আমার সমস্যাটাও সেখানেই। কথার ফাঁকে হাতের গ্লাভসটা খোলে নীলিমা। দু হাতের কনুই পর্যন্ত তার মেহেন্দি করা, যার রং এখনো হালকা হয়ে যায়নি। উপল দেখতে পায় নীলিমার চোখের কোণটা জলে ভরে উঠে চিকচিক করছে। সে তাড়াতাড়ি বলে, শুনুন শুনুন, আপনার আপত্তি থাকলে আপনার সম্পর্কে এই অজানা মানুষটিকে কিচ্ছু জানাতে হবে না, কিচ্ছু না। কয়েক মুহূর্তের তো পরিচয় আমাদের, বলবেনই বা কেন? না না, আমি কিছু মনে করব না। নীলিমা আলতো করে মুখে হাসি আনার চেষ্টা করে, তারপর থেমে থেমে বলে, বুকের ভেতর কষ্টের পাহাড় জমে আছে, বুঝলেন তো? তার থেকে কিছু পাথর পাহাড়ে রেখে যেতে চাই। সেদিন ছিল আমাদের বউ ভাত। অনেক রাত পর্যন্ত ব্যস্ততা ও নানা কাজে কেটে যাওয়ার পর সে সবে মাত্র বেনারসিটা খুলে রাতের পোশাক পরেছি। তারপরে ফুল দিয়ে সাজানো খাটে বসে অনেকক্ষণ অপেক্ষা করছি মানুষটার জন্য। ঘরে ঢুকে এই কথা ও কথা বলে আমাকে বলল, শোনো, আজ আমরা সারা রাত গল্প করব। আমাদের একে অপরকে জানা বোঝাটাও তো জরুরি, তাই না? বাকি জীবন যাতে আমাদের মধ্যে দূরত্ব না তৈরি হয়। তুমিও তোমার ইচ্ছা, স্বপ্ন, অতীত সব মন খুলে বলবে, আমিও তাই। আজ শুধু নিজেদের বুকে হাত দিয়ে সকল সত্যি কথা বলার দিন। আমি বললাম, তা ঠিক, তবে সারা রাত গল্পটা বাড়াবাড়ি হয়ে যাবে না? ও বলল, কেন? তুমি কখনো সারা রাত জেগে কাটাওনি বুঝি? আমি বোঝাতে চেষ্টা করলাম, সেই রাত আর আজকের রাতের মধ্যে অনেক ফারাক। কথা বলা আর শোনার জন্য তো সারাটা জীবন পড়ে রয়েছে। আজকের এই বিশেষ রাতটা নষ্ট করব কেন? কিন্তু কিছুতেই তাকে মানাতে পারলাম না। ও আমার কাছে জানতে চাইল, আচ্ছা, তুমি তো এত সুন্দরী, স্মার্ট, শিক্ষিতা মেয়ে, অথচ shaadi.com থেকে বিয়ে করলে। আগে কখনো প্রেমে পড়নি? কিংবা কাউকে পছন্দ হয়নি তোমার? আমি কোনো উত্তর দেওয়ার আগেই প্রশ্ন করি, তোমার? ও জানালো, হ্যাঁ হয়েছিল। শুনে আমার আগ্রহ বাড়ল। জানতে চাইলাম, প্রেম হয়েছিল নাকি শুধু দূর থেকে ভালো লাগা? তার উত্তরে শুনলাম, কয়েক বছর প্রেমের পর নাকি তা কেটে যায়, যেহেতু কোনো চাকরি জোটাতে পারেনি তখনও। পুরনো প্রেমিকার কথা বলতে বলতে ও দুকুলি গান গেয়ে উঠল।
ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি। সেই মেয়েটি নাকি গানটা খুব ভালো গাইতো, তার দারুণ মিষ্টি গলা ছিল। কথাগুলো শুনে উপল হেসে উঠল। তারপর সিগারেটটা ধরিয়ে উপল বলল, বাবা, বউ ভাতের রাতে নতুন বউকে প্রাক্তন প্রেমিকার মুখে শোনা গান গাইল, স্ট্রেঞ্জ। আমার হাতে মেহেন্দি হালকা হলেই ওর চোখে পড়বে কাটা দাগ, তাই আমাকেও সত্যি কথাই বলতে হলো যে আমিও কখনো কারোর প্রেমে পড়েছি, আর সেই প্রেম ভেঙে যাওয়ায় ব্লেড দিয়ে নিজের হাত কেটে মরার চেষ্টা করেছি। ও শুনে খুব অবাক কিছু হলো না, বরং বারবার আমাকে প্রশ্ন করলো কত দূরে গিয়েছিল সেই প্রেম, আমাদের মধ্যে কোনো ছোঁয়াছুঁই ঘটেছিল কিনা। আমি জোর গলায় বলি, তুমি আমাকে কেমন মেয়ে ভাবছো, সস্তা টাইপ? প্রেম ভালোবাসার সাথে আমি শরীর গুলিয়ে ফেলি না। সেই প্রেমিক মানুষটি আমাকে জোর করতো সেসবের জন্য, কিন্তু আমি তাকে সাফ জানিয়ে দিই বিয়ের পর হবে, আগে নয়। তার লক্ষ্য শরীর হলে অন্য কাউকে খুঁজে নিক। বলেছিলাম ঠিকই, কিন্তু আমাদের সম্পর্কটা কেটে যায়, ভীষণভাবে ভেঙে পড়ি। এসব শুনে আমার বর যেন শান্তি পায়, বলে, তুমি খুব ভালো গো, একদম আমার মনের মতো। আমাদের মাঝেও সারা জীবন সুন্দর প্রেমের পবিত্র বন্ধন থাকবে। তোমাকে অনেক অনেক ভালোবাসা দেব, কিন্তু শরীর দিতে পারবো না। ওর কথা শুনে আমি চমকে উঠি, প্রায় চিৎকার করে বলি, মানে আমরা তো বিবাহিত, প্রেমিক প্রেমিকা তো নয়। ও যুক্তি খাড়া করতে চায়, বিয়ে হলে কি দুটি মনের মাঝে শরীরকে আসতেই হবে? কেন শরীর গন্ধহীন প্রেম স্বামী স্ত্রীর মধ্যে থাকতে পারে না? আমি বোঝাই, হ্যাঁ পারে, কিন্তু সেটা বিবাহের বহু বছর পর, যখন আর যৌবন বেঁচে থাকে না, আসে পার্থক্য। ও হেয়ালি করে, আর যদি শরীরের ভেতরে বার্ধক্য আগে থেকেই চলে আসে, শুনে রেগে উঠি আমি, বলি, কি বলতে চাও পরিষ্কার করে বলো। তখন ভেঙে বলে, ও ফিজিক্যালি ইম্পোর্টেন্ট, ওর একেবারে ইচ্ছে ছিল না এই বিয়ে করার। যেহেতু বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান, তাই তাদের বরাবরের খুব ইচ্ছে ছিল ঘরে বউ আসুক, যদিও তারা তাদের ছেলের অক্ষমতার কথা জানতেন না। এটা অনেক পরে টের পেয়েছে ও। বাবা মাকে অনেকবার নানাভাবে বলার চেষ্টাও করেছে, কিন্তু শেষমেশ আর বলতে পারেনি। শুনে তারা কষ্ট পেত, তাই বিয়ে যখন দেবেই শোনে, তখন ডাক্তার দেখায়। বহু মাস টানা ট্রিটমেন্ট হয়েছিল, তবুও কিছু উন্নতি হয়নি। খানিক আগে প্রেমের যে গল্পটা বলেছে সেটা বানানো। যেহেতু ও কিছু না বললে আমিও কিছু বলতে চাইতাম না, তাই আমাকে বলল ওকে ক্ষমা করে দিতে।
আমাকে প্রচণ্ড ভালোবাসা দিতে পারবে, সব কিছু করতে পারবে আমার জন্য, শুধু ওই একটা জিনিস ছাড়া। আমি ওর কথা সব শুনে রাগে ঘেন্নায় পাগলের মতো বিছানায় আছড়ে পড়লাম। বিছানায় ছড়িয়ে থাকা ফুলগুলো ধরে কুচি কুচি করে ছিঁড়ি। মনে হয় ফুল নয়, সাপ ছড়িয়ে আছে সারা বিছানা জুড়ে। রজনীগন্ধার গন্ধটা আর মিষ্টি ঠেকে না, আষ্টে বলে মনে হয়, আষ্টে। বলতে বলতে নীলিমা কেঁদে ফেলে। আর নীলিমার বলা কথাগুলো শুনে উপলে মনে হয় সে যেন বোবা হয়ে গেছে, কি বলবে ভেবে পায় না। ইচ্ছে হয় নীলিমার কাঁধে একটা হাত রাখতে, কিন্তু পারে না। খানিকক্ষণ দুজনে নিশ্চুপ বসে থাকে। তারপর উপল বলে ওঠে, চলুন ওঠা যাক, অনেকটা পথ আবার ফিরতে হবে। পাহাড়ে অন্ধকার খুব বিপজ্জনক। জানেন তো, আমার স্বামী চেয়েছিল তাকে না ছেড়ে যেতে। ও বলেছিল তাকে এমন ভাবেই জীবনে গ্রহণ করতে, কিন্তু আমি তা পারিনি। হয়তো আমার জায়গায় অন্য কেউ থাকলে পারতো, কিন্তু কিন্তু সবাই তো সবকিছু পারে না, তাই না? আমিও পারিনি। তাই শ্বশুর বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে পড়ি। এখনো বাবা মাকে এ বিষয়ে জানাইনি। এক বান্ধবীর কাছে গিয়ে উঠেছিলাম, তারপর ভাবলাম কোথাও থেকে ঘুরে আসি। এখানে এসে উঠলাম। জানেন, যতক্ষণ নিজেকে ভুলে থাকি ততক্ষণ ভালো থাকি, আর যখনই সবকিছু মনে পড়ে যায় কিছুতেই আর নিজের মনকে ঠিক রাখতে পারি না। এখান থেকে ফিরে কোথায় যাব, কি করব, কিভাবে আবার সবকিছু নতুন করে শুরু করব, আমি জানি না। আমার মরে যেতে ইচ্ছে করে, মাঝে মধ্যেই আমার মরে যেতে ইচ্ছে করে। কাল থেকে এখানে এসে অবধি ভাবছি, সারা রাত ঘুম হয়নি। আজও ভোর ভোর অন্ধকার থাকতে উঠে চলে এসেছি। তারপর ভাবলাম কাঞ্চনজঙ্ঘার রূপ দেখেই না হয়, কত মানুষই তো খাতে পড়ে, মারা যায়, কদিনই বা তাদের নিয়ে আলোচনা হয় বলুন তো। আমারও তাই হবে। দেখুন দেখুন আজকালকার যুগের মেয়েদের মুখে মৃত্যুর কথাটা ঠিক মানায় না। তবে আপনার এই বারবার মরতে চাওয়ার ইচ্ছে বা সুইসাইডাল টেন্ডেন্সির জন্য কিন্তু চিকিৎসা আছে। হয়তো আপনি জীবনে সত্যিকারের অভাব, দুঃখ, কষ্ট তেমনভাবে পাননি, তাই শৌখিন দুঃখ বিলাসী মানুষ হয়ে থেকে গেছেন। অল্প দুঃখেই কাতর হয়ে পড়েছেন। যারা জীবনে লড়াই করতে নয়, পালাতে ভালোবাসে, আপনিও তো দেখছি তাদেরই মধ্যে একজন। মৃত্যুটাকেই একমাত্র পালাবার পথ বলে ধরে নিয়েছেন, তাই না ম্যাডাম? ওভাবে পালানো যায় না, কখনো যায় না।
আপনি ভাবলেন বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে রেল লাইনে মাথা দিয়ে মরলে বুঝি নাও মরতে পারেন। যেহেতু আগে হাত কেটে মরার চেষ্টা করেও মরেননি, তাই খাদে পড়ে মৃত্যুটাকে সহজ মনে করলেন। অথচ জানেন কি ম্যাডাম, খাদে পড়েও আপনি নাও মরতে পারেন। আর যদি মরেনও, পরজন্ম বলে তো কিছু একটা কথা আছে নাকি? দেখুন, ওসব পরজন্ম বলে আমি কিছু মনে করি না। জন্ম একটাই, জীবনও একটাই, আর মৃত্যুও। দেখুন, আপনি যে ভুল সেটা আমি প্রমাণ করতে যাব না, তবে আমি আপনাকে একটা পরামর্শ দেব। আপনি তো লেখালেখি করেন, নিশ্চয়ই গল্প বই টইও পড়তে ভালোবাসেন। স্বামীজির বাণী পড়ুন, আরও কিছু বই। যেটা বলার তা হলো, আপনার মন থেকে ওই মৃত্যু চিন্তা বের করে দিন। খুব বেশি সমস্যা হলে ভালো মনোবিদের কাছে গিয়ে কিছুদিনের জন্য কাউন্সেলিং করান। আর দু চোখ মেলে ওই যেমন সারি সারি পাহাড় দেখছেন, তেমনি লোকালয়ে ফিরে মানুষদের দেখুন। দেখবেন আপনার চেয়ে অনেক বেশি সমস্যা নিয়ে কত মানুষ বেঁচে আছে, তাদেরকে একবার দেখুন। শুনুন, এখান থেকে সোজা বাড়ি ফিরে যান। আপনি কি বাবা মার একমাত্র মেয়ে? নীলিমা মাথা দুলিয়ে জানায়, হ্যাঁ। এবার আপনার কথা শুনি। হোমস্টেতে পৌঁছে 2 কাপ গরম কফির অর্ডার দেন উপল। তারপর বলতে শুরু করে তার জীবনের কথা। সে কি করে, কোথায় থাকে, সব কিছু। এই কাল সকালে না আমাকে একটু ভোর ভোর ডেকে দিও কিন্তু ডার্লিং, অনেক দূরে যেতে হবে। তোমার এই রোজ রোজ ভোরে বেরোনো, আমি একটুও ঘুমোতে পারি না বেলা অবধি। দূর। জানোই তো, তুমি একটু আদর করে ডাকলে আমি উঠতে পারি, নইলে সারাটা দিন চোখে ঘুম লেগে থাকে। হ্যাঁ হ্যাঁ, সব জানি, খালি আমাকে গাছে তোলা। আর কি বা আছে বলো প্রিয়ে যে তুলবো? এই তো তুমি তো শুধু আছো, যাকে আমি জ্বালাতন করে সুখ পাই। আচ্ছা আচ্ছা, হয়েছে, এবার রাখো দেখি। ঠিক আছে, টাটা। টাটা। পরদিন ভোর ভোর নীলিমার ডাকে ঘুম ভাঙে উপলের। কি গো, উঠে পড়ো, আর শুয়ে থেকো না। ওফ, ওঠো ওঠো। আরে আ নয়, ঝটপট ওঠো। ফোনটাতে ভ্রু কুঁচকিয়ে উপল সময় দেখে, তারপর সোজা গিয়ে বাথরুমে ঢোকে। মুখ ধুয়ে শাওয়ারটা চালিয়ে দেয় মাথার উপর। সব ঘুম মুহূর্তে হাওয়া হয়ে যায়। এরপর টাওয়েল জড়িয়ে বেরিয়ে পুজো দেয়। ছোট থেকে মাকে দেখে শিখেছে পুজো দিয়ে খাবার মুখে দিতে। সেই অভ্যাসটাই 32 বছর বয়স পর্যন্ত আজও অটুট আছে। নিজের খাওয়ার সময় হোক বা না হোক, ঠাকুরকে উপোস রেখে উপল ঘর থেকে কখনোই বেরোয় না। ঘরে নিজের জন্য প্রচুর খাবার যে আছে তেমন নয়, আর অত সকালে খাবার ইচ্ছেটাও থাকে না। প্রায় দিনই রেডিমেড ফ্রুট জুস আর ব্রাউন ব্রেড বাটার খেয়ে গাড়ি ছোটায়। এদিকে আজকাল একবার ভোর ভোর উঠে পড়লে আর ঘুম আসে না নীলিমার। রাতে শুতে শুতেও প্রায় 1:30-2 হয়। আজকাল লেখালেখি অনেক বেশি বেড়ে গেছে। বড় পত্রিকায় লেখা বেরোনোর পাশাপাশি 3-4টে সম্পূর্ণ নিজের গল্পের বই বেরিয়েছে। সমাজে খানিকটা নাম পরিচিতিও হয়েছে।
এদিক ওদিক সাহিত্য সভাতেও বেশিরভাগ দিনই যাওয়া থাকে। তাই নিরিবিলি রাতে শান্ত পরিবেশে লেখা নিয়ে বসতে হয় নীলিমাকে। শুধুমাত্র লেখালেখি করে যে একদিন এত ভালো টাকা উপার্জন করতে পারবে তা আগে কখনো ভাবেনি নীলিমা। এখনো মনে পড়ে তার জীবনে সেই খারাপ দিনগুলোর কথা। ভাগ্যিস ঋষভে গিয়ে দেখা হয়েছিল উপলের সাথে, নইলে যে কি করে বসতো কি জানে। উপলের কথাতেই নিজেকে আজ বদলাতে পেরেছে পুরোপুরি। ঢেউ খেলানো পাহাড়গুলোর দিকে আঙুল দেখে উপল বলেছিল, এই কঠিন পাহাড়ের সৃষ্টি সমুদ্র থেকে। জীবনও তো সমুদ্রের মতো, ঢেউ আসে ঢেউ যায়, সুখের পিছনে দুঃখ আসে, দুঃখের পিছনে সুখ। পাহাড়ের মতো কঠিন ও সোজা থেকে সবটাকে গ্রহণ করতে জানতে হয়। আজ আর নীলিমা নিজেকে একা মনে করে না। আজ জীবনটাকে আঁকড়ে ধরে সে বাঁচতে শিখে গেছে। অপরদিকে তার কাগজে কলমের প্রাক্তন স্বামীও বেশি দিন ঝোলায়নি, সহজেই দিয়ে দিয়েছিল মিউচুয়াল ডিভোর্স। উপলকে ফোন করে ঘুম থেকে ডেকে দিয়ে এক কাপ চা নিয়ে ব্যালকনিতে গিয়ে বসে নীলিমা। পেপার আসতে এখনো একটু দেরি আছে। টেবিলে ছড়িয়ে থাকা ম্যাগাজিনটা খুলে বসে থাকে। আসছে বৈশাখে 44-এ পড়বে সে। যদিও কেউ তাকে দেখে বুঝতে পারে না যে মাঝখান দিয়ে এতগুলো বসন্ত পেরিয়ে গেছে। 8 বছর পেরিয়ে গেছে নীলিমা আর উপলের মধ্যেকার এক নামহীন সম্পর্কের কোনো নাম না থাকলেও নীলিমার উপল দুজনেই দুজনকে মনে মনে ভালোবাসে। নীলিমা উপলের চেয়ে 12 বছরের বড়, তবুও কেউ কখনো কাউকে বলেনি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, কিংবা চলো না বিয়ে করি। নীলিমা এখন এই বয়সে এসে শিখেছে জীবনে সব কিছু পেতে নেই, কিছু অপূর্ণতা থাকাই ভালো। তাই উপলকে সে দূরে ঠেলে রাখে। না, তাদের প্রেমে কোনো কাছে পাওয়া নেই, কোনো ছোঁয়াছুঁই নেই। আছে বলতে শুধু ভার্চুয়াল মেলামেশা। তারা তাদের সেই ভার্চুয়াল ভালোবাসা মেখে প্রতি রাতে ঘুমোতে যায় আর প্রতি ভোরে জেগে ওঠে। খানিক বেলা হলে নীলিমা কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কফি হাউসে আজ একটা পত্রিকা উদ্বোধনী অনুষ্ঠান আছে। উপল ফোনে বলেছিল ফ্রি হলে ফেরার পথে কফি হাউসে যাবে। নীলিমাই নিষেধ করেছে, বলেছে উপল তুমি তো আমাকে শিখিয়েছ জীবনে ঢেউ আসে ঢেউ যায়, আর আমিও তোমাকে শেখাতে চাই ঢেউরাও তো ডিস্টেন্স মেনটেন করে, তাই না? শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।